নমস্কার, আমি হীরক। কথা বলবো দল বদল নিয়ে, এবং দল বদল নিয়ে কথা বলতে গেলে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে একটাই নাম, আর সেটা অতি অবশ্যই মোহাম্মদ সানান। দেখুন, মোহাম্মদ সানানকে পেতে এই মুহূর্তে আইএসএল এর সিংহভাগ ক্লাবই দৌড়াচ্ছে। এবার তাতে কে এগিয়ে কে পিছিয়ে সেই নিয়ে বিস্তারিত কথা এতদিন শুনে এসছেন, কিন্তু এইবার বলবো ক্লোজ ডাউন হয়ে গেছেন মোহাম্মদ সানান। হ্যাঁ, সম্ভবত কয়েকদিনের মধ্যেই সেটা চূড়ান্ত সিলমোহর আপনারা পেয়ে যেতে চলেছেন। কে সেই ক্লাব, কথা বলবো সেই নিয়ে। এবার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ট্রান্সফার মার্কেটে যেহেতু জামশেদপুর এফসি তাদের আইএসএল কে আলবিদা জানানোর পর জামশেদপুর এফসির ফুটবলাররা তারা অফিসিয়ালি কিন্তু এই মুহূর্তে এনওসি পেয়ে যাওয়ার পথে, এবং তাদের মধ্যে বেশ কিছু ফুটবলার, আবার যে 12 জন ফুটবলার রয়েছেন, বেশ কিছু ফুটবলার চার্চিলে মুভ করতে রাজি হয়েছেন। এবং যে সমস্ত ফুটবলাররা এখনো যাদের মার্কেট ভ্যালু রয়েছে, যাদের মার্কেটে ক্লাবেরা চাইছে, তারা কিন্তু এনওসি নিয়ে সরাসরি সেই ক্লাবের সঙ্গে নেগোসিয়েশনে বসে পড়েছে। আর সেইখানেই সব থেকে বড় নামটা যেটা, বা সব থেকে চর্চিত নাম যেটা, সেটা অবশ্যই মোহাম্মদ সানান। এবার মোহাম্মদ সানানের পিছনে আমরা জানি কারা কারা রয়েছে। মোহাম্মদ সানানের পিছনে মুম্বাই সিটি এফসি রয়েছে, মোহাম্মদ সানানের পিছনে এফসি গোয়া রয়েছে, এবং মোহাম্মদ সানানের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে, এবং তারাও কিন্তু নেওয়ার ব্যাপারে তার এজেন্ট মারফত কথাবার্তা চালিয়েছে। এবার এই তিনটে ক্লাব মোহাম্মদ সানানকে যেরকম নিতে চাইছে, বাংলার দুই ক্লাব তারা কি করছে আগেই জানিয়েছি যে ইস্ট বেঙ্গল একেবারে শুরু থেকে এই মোহাম্মদ সানানকে টার্গেট করেছিল। শুরু থেকে জবে থেকে জামশেদপুর ঘোষণা করেছে তবে থেকেই কিন্তু মোহাম্মদ সানানকে টার্গেট, এবং সেইভাবে কিন্তু পথে এগোনোর কাজটা করছিল। ইভেন যে সময়টা বলা হয়েছিল যে মোহাম্মদ সানা এই ফুটবলাররা চার্চিলে কনভার্ট হয়ে যাবে, চলে যাবে, সেই সময়ও কিন্তু হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল তাদের ডিলটা এগিয়ে নিয়ে যেতে বসেছিল, এবং মরিয়া হয়ে তারপরে যখন পুরো বিষয়টা দেখা গেল যে না, মোহাম্মদ সানান আপ ফর ট্রান্সফার মার্কেট, তখন ইস্টবেঙ্গল মরিয়া হয়ে ঝাঁপালো, কারণ অন্যান্য ক্লাবেরাও তাকে নিয়ে টানাটানি শুরু করেছে। আর এইবার দেখা গেল কি, শেষ মুহূর্তে এসে দেখা গেল অন্যান্য বারের মতো এই ডিলেও মোহনবাগান তারা এন্ট্রি নিয়েছে। আর মোহনবাগান এন্ট্রি নেওয়া আমরা অতীতে কি দেখে এসেছি, যে সেই প্লেয়ারের মার্কেট ভ্যালু যদি এখানে থাকে সেটা এখানে চলে যাবে। অর্থাৎ যে কোনো এজেন্টই চাইবে তার ফুটবলার এবং তার ফুটবলারের যে দর কষাকষি, তাতে আইএসএল এর যে সব থেকে বিগ ক্লাব মোহনবাগান সেই বিডে ঢুকে পড়ুক, এবং সেটা হলে অবশ্যই সেই প্লেয়ারের দর বাড়বে এবং সেই প্লেয়ারের স্যালারি অত্যাধিক হাইক হয়ে যাবে। এবং এমনিতেই মোহাম্মদ সানানের দর আকাশ ছোঁয়া আর্থিক দিক থেকে বলছি না, টানাটানির ক্ষেত্রে। কিন্তু মোহনবাগান রেসে ঢুকে পড়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা অতীতে কি দেখেছি, যে মোহনবাগান কিন্তু সেই বাজি মেরে নিয়ে যায়, এবং সেটা আপনি আপুইয়ার ক্ষেত্রে বলতে পারেন, সেটা আপনি টেকচাম অভিষেক সিং এর ক্ষেত্রে বলতে পারেন, সেটা আপনি মেহতাব সিং এর ক্ষেত্রে বলতে পারেন। এরকম বহু কিন্তু উদাহরণ রয়েছে যে ইস্টবেঙ্গলের টার্গেট মোহনবাগান কিন্তু ছিনিয়ে নিয়ে এসছে, এবং অত্যাধিক অর্থ দিয়েই ছিনিয়ে নিয়ে এসছে, সেটা কিন্তু হয়েছিল। তবে এইবারের ক্ষেত্রে কিন্তু দলবদলের যে ডার্বি, সেই ডার্বিতে সম্ভবত ইস্টবেঙ্গল টেক্কা দিতে চলেছে মোহনবাগানকে, অন্তত মোহাম্মদ সানানের ব্যাপারে। কারণ প্রথমত 3-4টে বিষয় রয়েছে, এবং বলে রাখি প্রথমেই যে এই ডিলটা ক্লোজ করার মতো জায়গায় চলে এসছে ইস্টবেঙ্গল, এবং যতদূর আমার কাছে খবর আছে 2-1 দিনের মধ্যেই কিন্তু মোহাম্মদ সানানের ডিল ডান
বা সই পর্বের কাজ ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলবে, পুরোটা ক্লোজ করে এনেছে ইস্টবেঙ্গল। কি করে সেটা হলো? কারণ মোহনবাগানের যখন সেই ডিলে ঢুকে পড়লো, সেখানটায় তো ফুটবলারের দাম অবভিয়াসলি চরচর করে বেড়ে গেল। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে ইনভেস্টার নেই, সেই অবস্থায় কি করে সম্ভব? দেখুন, দু তিনটে ফ্যাক্টর এখানে কাজ করেছে যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত। প্রথম ফ্যাক্টরটা অবশ্যই হচ্ছে গেম টাইমের ব্যাপারটা। আমরা এ মরশুমের দল বদলেও দেখেছি যে গেম টাইমের কথা মাথায় রেখে কিন্তু পরমবীর সিং মোহনবাগানের প্রস্তাব প্রত্যাখ্যান করে নর্থ ইস্টে গেছেন, আব্দুল রাব্বি ইস্টবেঙ্গলের প্রস্তাব প্রত্যাখ্যান করে নর্থ ইস্টে গেছেন, এরকম কিন্তু আমরা যেতে দেখেছি। ইভেন ঋত্বিক তিওয়ারি তিনিও কিন্তু মোহনবাগানের লোভনীয় প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি কিন্তু গেম টাইম পাবেন না বলে তিনি কিন্তু, বা ফার্স্ট গোলকিপার হিসেবে তিনি থাকছেন না বলে, সেকেন্ড গোলকিপার হিসেবে হবেন বলে তিনি কিন্তু মোহনবাগানের মানে প্রস্তাবে সাড়া দেননি। আর এখানটাই ইস্টবেঙ্গল দেখেছে যখন মোহনবাগান মার্কেটে ঢুকেছে, যতটুকু শুনতে পাচ্ছি ইস্টবেঙ্গল কিন্তু অ্যাসিওর করেছে এই বিষয়টা অ্যান্তোনিও লোপেস হাবাসের আন্ডারে গেম টাইম পাবে মোহাম্মদ সানান। গেম টাইম পাওয়ার ব্যাপারটা নাকি অ্যাসিওর করেছে। এবার গেম টাইম পাওয়ার ব্যাপারে মানে কি? ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে লেফট ব্যাকে আমরা কাকে দেখতে পাচ্ছি? লেফট ব্যাকে অবশ্যই তাদের বিদেশি ফুটবলার ক্রিস ইকোনমিডিসকে খেলতে দেখি, যদিও ক্রিস ইকোনমিডিস ভার্সেটাইল ফুটবলার, তিনি লেফট রাইট সেন্ট্রাল এবং অ্যাটাক সব জায়গায় খেলতে পারেন, তিনি রয়েছেন। এবং কে খেলেন সেখানটায়? আমরা পিভি বিষ্ণুকে খেলতে দেখি, সেখানটায় আমরা এডমুন্ডকে খেলতে দেখি। এডমুন্ড তো এখন নতুন যে সিস্টেম তাতে তো ফলস নাইনে আমরা দেখছি কিভাবে খেলছেন অ্যান্তোনিও লোপেস হাবাসের নতুন ফরমেশনে। এবং অ্যান্তোনিও লোপেস হাবাসের যদি এই নতুন ফরমেশনটা যেটা ক্লিক করেছে ডার্বি ম্যাচে, তার নিরিখে যদি দেখি ভাবি, তাতে কিন্তু তিনি জয়গুপ্তাকে খেলিয়েছিলেন লেফট উইংয়ে। কেন খেলিয়েছিলেন? কারণ জয়গুপ্তার গতিটাকে তিনি ব্যবহার করতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি বেঙ্গল কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু গতিশীল ফুটবলার চাইছেন তার দুটো উইংয়ে এবং আক্রমণ ভাগেও বলতে পারেন। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ের উপর কিন্তু মানে নজর রেখে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল মোহাম্মদ সানানকে গেম টাইমের নাকি মানে বিষয়ে অ্যাসিওর করেছে এবং কোচের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ওই ব্যাপারগুলো তারপরে পুরো বিষয়টা কনক্লুড করবে, এরকম একটা বিষয়। মানে মুদ্রা কথা হচ্ছে মোহাম্মদ সানান তিনি যদি আসেন তিনি বেঞ্চে বসে সময় কাটাবেন না, এটা অ্যাসিওর করেছেন। উল্টো দিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ডিজেন ড্রাজিক তিনি ওই পজিশনটায় রয়েছেন, ওই পজিশনটায় লিস্টান কোলাসও রয়েছেন, ওই পজিশনটায় রয়েছেন অতি অবশ্যই সায়ন ব্যানার্জি। তো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, যদিও লিস্টান কোলাসোর সম্ভবত এই মরশুমে তার চুক্তি শেষ হচ্ছে এবং লিস্টান কোলাসোর যা ফর্ম তাতে তার আর চুক্তি এক্সটেনশন হবে কিনা সেটাও একটা ব্যাপার। মোহনবাগান চাইছিল দীর্ঘমেয়াদী চুক্তি বা সামনের দিকে ভেবে যদি মোহাম্মদ সানানকে নেওয়া যায়, এই মরশুম না, সামনের দিকের কথা, প্রসপেক্টের কথা ভেবে। এবার ইস্টবেঙ্গলও কিন্তু তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতেই সাইন করাতে চাইছে, আগ্রহী, এরকমটা শোনা যাচ্ছে। এবার এই দুই ক্লাবের যখন এরকম একটা টানাপোড়েন এবং অবশ্যই এর সুবিধা মোহাম্মদ সানানের ক্যাম্প অর্থাৎ তার এজেন্ট যে নেবেন না, এটা তো হতে পারে না। আর সেই সুবিধা নেওয়ার মতো জায়গায়ও কিন্তু এসছিল, অর্থাৎ দর বাড়ানোর খেলাটা শুরুও হওয়ার মতো জায়গায় চলে এসছিল। কিন্তু যেটা হলো সেটা কিন্তু বলা যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য কিছুটা হলেও সুবিধা হয়ে গেল। কি সুবিধা হলো? বিষয়টা হচ্ছে আজ কিন্তু, আজ নয়, রবিবার দিনকে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ প্রত্যেকটা সংস্থাকে অর্থাৎ রাজ্য সংস্থাকে মেল করে জানিয়েছেন যে প্রত্যেকটা ক্লাবকে তাদের সিএসআরএ বা সেন্ট্রাল সিএসআরএ কিন্তু বলছি সিএসআরএ তাদের ওই
যে চুক্তি করছে ফুটবলারদের সঙ্গে সেই চুক্তির স্বচ্ছতা দেখিয়ে সমস্ত কিছু সাবমিট করতে হবে। এবং সেটা করতে চাইছে কেন তারা? কারণ হচ্ছে স্যালারি ক্যাপটা তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে, আর সেটা এ মরশুম থেকেই করতে চাইছে, অর্থাৎ এই ট্রান্সফার উইন্ডো থেকেই করতে চাইছে। যার মানে ওই 31শে আগস্ট পর্যন্ত, 1লা জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত এই সেশন থেকেই কিন্তু পুরো বিষয়টা দেখা হবে। এবং কোনো ক্লাব যদি কোনো ফুটবলারের ব্যাপারে সঠিক, তার সাইনিং এর ব্যাপারে সঠিক তথ্য না দেয় বা তথ্য গোপন রাখে, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। কড়া মানে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি করে হলো? এটা কি মোহাম্মদ সানানের জন্য? না, সেরকম কিছু না। বিষয়টা হচ্ছে গত সপ্তাহে আপনার ওই সাহিল টাবোরার একটা কিন্তু বিষয়ে আপনার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে একটা কেস চলছিল, তার ওই পূর্বতন ওই ক্লাবের সঙ্গে এই চুক্তি সংক্রান্ত বিষয়। আর তাদের থেকে কিন্তু একটা রায় দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে, এবং যার সুবাদে কিন্তু ফেডারেশন এই মানে এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে। এবার পুরো বিষয়টা কি সেটা ক্লিয়ার করে দিই, তাহলেই বুঝতে পারবেন যে কেন এইবার আর মোহাম্মদ সানান বলুন বা যে কোনো ফুটবলার বলুন, তাদের ক্ষেত্রে অন্তত দর বাড়িয়ে ফুটবলার নেওয়াটা এবার কিন্তু একটু চাপের হয়ে গেল যে কোনো ক্লাবের কাছে। শুধু একা মোহনবাগান নয়, যে কোনো ক্লাবের কাছে তাদেরকে সমস্ত নথি জমা দিতে হবে। অর্থাৎ যেহেতু মানে যে সাইনিং গুলো হয় তাতে তো বেশ কিছু গোপন ব্যাপারও থাকে। শুধু তো অফিসিয়ালি ধরুন 10 টাকায় এই প্লেয়ারটাকে কিনলাম এরকম তো হয় না, তার সঙ্গে বোনাস থাকে, পারফরমেন্স বোনাস থাকে, তার সঙ্গে সাইড লেটার থাকে, এরকম বহু কিছু থাকে। সেটার পরিমাণটাও কিন্তু একটা হিউজ, এবং যার জন্য কিন্তু বেশ কিছু ফুটবলার তারা কিন্তু ওই সংশ্লিষ্ট ক্লাব ছেড়ে অন্য ক্লাবে বা আর্থিকভাবে যে ক্লাব সব থেকে বেশি শক্তিশালী প্রস্তাব দিচ্ছে তাদের দিকে দৌড়ায়। তো কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে সাইড লেটার ও গোপন চুক্তি নিয়ে ক্লাবগুলোকে এবার কড়া বার্তা দিল ফেডারেশন। তাতে তারা কি বলছে খেলোয়াড়দের সঙ্গে করা কোনো আর্থিক চুক্তি আর গোপন রাখা যাবে না। সাইড লেটার থেকে শুরু করে বোনাস, ইমেজ রাইটস কিংবা অন্য কোনো পৃথক আর্থিক সমঝোতা যদি থাকে, সবকিছুই এবার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে এআইএফএফ এর সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম বা সিএসআর এ। তো বিষয়টা কি? ক্লাবগুলোর জন্য এই নিয়ম কড়া নির্দেশিকা জারি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং সেটা ওই বললাম সত্যনারায়ণ রবিবার দিন মেল করে সমস্ত রাজ্য সংস্থাকে কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। এবার বিষয়টা কি? 24শে আগস্ট সদস্য সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে এই চিঠি, পাঠানো একটি সার্কুলার আর কি। তাতে এআইএফএফ স্পষ্ট করে দিয়েছে খেলোয়াড়দের মূল এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট এর পাশাপাশি সংশ্লিষ্ট চুক্তিপত্র সিএসআর এ আপলোড করতে হবে। সাম্প্রতিক যে কারণে হয়েছে, গত সপ্তাহে যে ভার্ডিক্টটা দিয়েছে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, ওই সাহিল টাবোরার বনাম জিন্দাল ফুটবল প্রাইভেট লিমিটেড তাদের যে মামলাটা, তার সিদ্ধান্তর পরেই কিন্তু এটা জারি করা হলো। এবার সেখানটায় কি হয়েছে, এই জিন্দাল ফুটবল প্রাইভেট লিমিটেড গ্রুপ, যেটা হায়দ্রাবাদ হয় এবং তারপর দিল্লি এসসি হয়, এবং সেখানটায় যে কেসটা চলছে এফসি গোয়ার সঙ্গে সাহিল টাবোরার যে কন্ট্রাক্ট, তার বহির্ভূত নাকি অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যেখানটায় 2 বছরের প্রায় 65 লক্ষ টাকার কিছু একটা ব্যাপার রয়েছে। তো সেই সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখে কিন্তু এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু তার একটা রায় দিয়েছিল, এবং সেখানটায় সরাসরি ফুটবলারের যে দাবি সেটাকে খারিজ করে দেওয়া হয়েছিল, এবং তারপরেই এই স্বচ্ছতা আনা এবং অতি অবশ্যই কিন্তু আপনার স্যালারি ক্যাপটাকে
নির্ধারিত করার জন্য এই কড়া পদক্ষেপ দিয়েছে ফেডারেশন। এবার আমাদের দেশের ফুটবলে কিন্তু স্যালারি ক্যাপ আগে থেকেই রয়েছে, ওই 16.5 কোটি টাকার মতো স্যালারি ক্যাপ ধার্য করা রয়েছে, এবং সেটা যদি সেই স্যালারি ক্যাপের আন্ডারে যদি টোটাল প্লেয়ার রিক্রুট না হয়, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ জরিমানাও রয়েছে। কিন্তু সেটাকে এতদিন পর্যন্ত ডোন্ট কেয়ার করেই সমস্ত ক্লাব তাদের মতো কিন্তু টিম বিল্ডিং করছিল। কিন্তু এবার এটাকে শক্ত হাতে ধরেছে ফেডারেশন, কারণ ইতিমধ্যেই কিন্তু ফেডারেশনের সঙ্গে বৈঠকে বেশ কিছু আইএসএল ক্লাব কিন্তু বলেছিল যে আমাদের ফুটবল মানে রান করতে এবং আমাদের সমস্ত অপারেশন চালাতে সব থেকে বড় অসুবিধা হচ্ছে ফুটবলারদের স্যালারি ক্যাপ না থাকার জন্য। 10 টাকার প্লেয়ার 150 টাকা দাম পাচ্ছে, এবং সেখানটায় যে ক্লাব নিচ্ছে সেই ক্লাব তো তার টাকা আছে বলে নিচ্ছে, কিন্তু আমাদের যাদের বাজেট কম তাদেরকে ধুঁকতে হচ্ছে। আর তাই স্যালারি ক্যাপ কিন্তু এটা ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর বৈঠকে বেশিরভাগ ক্লাব কিন্তু দাবি করেছিল, এবং সেটা ইমপ্লিমেন্ট করার কথা সেই সময়ও কিন্তু ফেডারেশন আশ্বস্ত করেছিল। আর এইবার ফেডারেশন সেটা ইমপ্লিমেন্ট করার জন্য কড়া বার্তা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কি কি নথি আপলোড করতে হবে এই সিএসআর এ, এইটার জন্য কি বার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে, এআইএফএফ এর নতুন নির্দেশ অনুযায়ী কোনো খেলোয়াড়ের সঙ্গে মূল চুক্তির বাইরে অতিরিক্ত কোনো সমঝোতা হলে সেটি সিএসআর এ নথিভুক্ত করা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে কি কি? এর মধ্যে রয়েছে সাইড লেটার রয়েছে, এর মধ্যে রয়েছে প্লেয়ারের বোনাস এগ্রিমেন্ট রয়েছে, এর মধ্যে রয়েছে ইমেজ রাইটস এগ্রিমেন্ট রয়েছে, এবং রয়েছে অ্যাডেন্ডাম রয়েছে। তো পৃথক আর্থিক চুক্তি বা সমঝোতা খেলোয়াড়ের সঙ্গে কোনো অন্য যে কোনো প্রাসঙ্গিক চুক্তিপত্র, যা যা চুক্তি হবে, মানে একটা প্লেয়ারকে নিতে তুমি তার সঙ্গে আর্থিক মেন চুক্তির সঙ্গে যা যা চুক্তি করো সব তোমাকে সিএসআর এ দিতে হবে। কোনো কিছু লুকোচুরি বা গোপন রাখা যাবে না। অর্থাৎ মূল প্লেয়ার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টে যা লেখা রয়েছে তার বাইরে খেলোয়াড়কে কোনো অর্থ বা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার চুক্তি থাকলে সেটাও এআইএফএফ এর কাছে প্রকাশ করতে হবে। তো বুঝতে পারছেন কতটা কড়াকড়ি আনা হতে চলেছে। পুরনো প্রথায় লাগাম আনতে চাইছে বেসিক্যালি। তো সেক্ষেত্রে কি ফুটবল মহলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে মূল চুক্তির বাইরে আলাদা চুক্তি, সাইড লেটার এবং সাইড লেটারের মাধ্যমে খেলোয়াড়দের অতিরিক্ত অর্থ দেওয়ার ব্যবস্থা করা হতো, এবং যার কারণে কিন্তু এই যে দল বদলে এটা বেশি করে কাজে দিত, এবং একজনের থেকে আরেকজন খুব আর্থিক বিনিময়ে খুব সহজেই কিন্তু অর্থ থাকার দরুন খুব সহজেই ছিনিয়ে নিতে পারত। এর মাধ্যমে খেলোয়াড়কে অতিরিক্ত দেওয়া ছিনিয়ে নিতে হতো। এর ফলে পৃথক আর্থিক দায় বা চুক্তি সম্পন্ন ছবি সবসময় স্পষ্টও থাকতো না। বিশেষ করে স্যালারি ক্যাপের মতো আর্থিক নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এআইএফএফ এর নতুন নির্দেশিকায় অন্যতম লক্ষ্য হলো এই ধরনের প্রকাশিত চুক্তির সুযোগ বন্ধ করা এবং ক্লাব খেলোয়াড়ের চুক্তিতে আরো বেশি স্বচ্ছতাটা আনাটা প্রায়োরিটি দিচ্ছে ফেডারেশন। 2026-এর এই যে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ 1 জুন থেকে 31 আগস্ট এই যে ট্রান্সফার উইন্ডোটা চলছে, এই ট্রান্সফার উইন্ডো থেকেই এটা কার্যকর করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়মে শুধু ভবিষ্যতের চুক্তির ক্ষেত্রে নয়, চলতি জুন থেকে আগস্ট 2026-এর ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যে রেজিস্টার হওয়া
খেলোয়াড়দের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত যে চুক্তি হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রে রাহুল বেকের চুক্তি হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রে চুক্তি হয়েছে, ছাংতের চুক্তি হয়েছে, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো প্রচুর চুক্তি হয়েছে এবং আরো অন্যান্য ক্লাবের ক্ষেত্রেও হয়েছে। তো সবাইকে তাদের এই চুক্তির যা যা চুক্তি রয়েছে, মানে বাইরের চুক্তি, মানে চুক্তির বাইরের চুক্তি, ওই সাইড লেটার, বোনাস, হ্যান ত্যান যা যা রয়েছে সমস্ত কিছু সিএসআর এ সাবমিট করতে হবে এবং সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কোনো ক্লাব যদি ইতিমধ্যে সম্পন্ন হওয়া কোনো সাইনের ক্ষেত্রে প্রয়োজনীয় সাইড লেটার বা অতিরিক্ত চুক্তিপত্র সিএসআর এ আপলোড করে থাকে, তাহলে এআইএফএফ এর প্লেয়ার্স স্ট্যাটাস এবং রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা পিএসআরডির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি আপলোডের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ধরুন ছাংতের ব্যাপারে ছাংতেকে ট্রান্সফার করা হয়েছে, বা ধরুন আপনার হার্দিক ভাটকে ট্রান্সফার করা হয়েছে, মানে আমি সবার ক্ষেত্রে বলছি, ইন জেনারেল বলছি, সেই যে ট্রান্সফারটা হয়েছে সেটার জন্য সিএসআর এ যে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে চুক্তির, তার বাইরেও যদি কোনো চুক্তি থাকে যেগুলো বোনাস থেকে শুরু করে যেগুলো জমা দেওয়া হয়নি, ইমিডিয়েট যোগাযোগ করতে বলা হয়েছে ওই প্লেয়ার স্ট্যাটাস রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে, এবং যে বাকিগুলো আছে সেগুলোকে ইমিডিয়েট বেসিসে সেইগুলো জমা দিতে বলা হয়েছে এবং সেটা বাধ্যতামূলক বলা হয়েছে। নিয়ম ভাঙলে পড়তে হবে শাস্তির মুখে। কড়া পদক্ষেপ নিচ্ছে ফেডারেশন, কিন্তু তারা যে নোটিশ করেছে তাতে বলেছে কি পদক্ষেপ নিচ্ছে তারা। এআইএফএফ এবার শুধু নির্দেশ দিয়ে থেমে থাকেনি, নিয়ম না মানলে শাস্তির কথাও স্পষ্ট করে দিয়েছে ফেডারেশন। কি বলছে, কোনো ক্লাব যদি প্রয়োজনীয় নথি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে গোপন করে, সম্পূর্ণ তথ্য না দেয় কিংবা সিএসআর এ প্রয়োজনীয় চুক্তিপত্র আপলোড না করে, তাহলে সেটিকে এআইএফএফ এর নিয়ম ও প্রক্রিয়াগত বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর ফলে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু হতে পারে এবং বিধি অনুযায়ী শাস্তিও দেওয়া হতে পারে। স্বচ্ছতার দিকে বড় পদক্ষেপ কিন্তু এটা ফেডারেশনের বলা যেতে পারে। এআইএফএফ এর এই নির্দেশ ভারতীয় ফুটবলের চুক্তি আর্থিক স্বচ্ছতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এখন থেকে খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের করা মূল চুক্তির পাশাপাশি অতিরিক্ত আর্থিক প্রতিশ্রুতিও ফেডারেশনের রেজিস্ট্রেশনের ব্যবস্থার আওতায় আসবে। ফলে ভবিষ্যতে চুক্তি নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে এআইএফএফ এর কাছে সংশ্লিষ্ট সমস্ত নথি থাকার সম্ভাবনা থাকবে। এর একই সঙ্গে স্যালারি ক্যাপ বা অন্যান্য আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। এআইএফএফ এর বার্তা এবার পরিষ্কার, খেলোয়াড়দের সঙ্গে করা কোনো আর্থিক ও সাইট রাখা কোনো মানে সাইট করা আলাদা করে গোপন রাখা কোনো চুক্তি করা যাবে না, সবকিছু সিএসআর এ প্রকাশ করতে হবে, নইলে ক্লাব শাস্তির মুখে পড়তে হবে। এবং এইটা যখন এই সার্কুলারটা যখন ফেডারেশনের পক্ষ থেকে জারি করা হয়েছে, রোববার দিন সমস্ত ওই স্টেট অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সোমবারের মধ্যে সেটা সমস্ত আইএসএল ক্লাবদের কাছে পৌঁছে গেছে, যার দরুন কিন্তু এইবার দল বদলের ক্ষেত্রে অত্যাধিক সমলে চলতে হবে ক্লাবদের। অর্থাৎ ওই অযাচিত প্রস্তাব দিয়ে দেওয়া এবং প্রস্তাবের বাইরে বোনাস থেকে শুরু করে সেই সমস্ত কিছু মানে একটা হিউজ অঙ্কের করে দেওয়া, সেটা কিন্তু যাচাইভাবে করলে চলবে না। কারণ স্যালারি ক্যাপটা যেহেতু ইমপ্লিমেন্টের পথে রয়েছে, এআইএফ এর স্যালারি ক্যাপ কত 16.5 সম্ভবত অ্যারাউন্ড, তো এর মধ্যে আনার চেষ্টা এবং তার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সেখানটাই কিন্তু
যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই এখন থেকেই ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা, এবং এই ট্রান্সফার উইন্ডোর প্রথম থেকে যা যা হয়েছে সেগুলোরও কিন্তু যা গোপন রাখা হয় এখনো পর্যন্ত হয়ে এসছে, গোপনই রাখা হয়, শুধু নামকা বাস্তা দেখানো হয় এইটা, বাকি যে গোপন চুক্তি থাকে, বোনাস থাকে, সেগুলো ওই চুক্তির প্রায় কাছাকাছি অর্থ আর কি থাকে, ঠিক আছে। তো সেগুলোকেও এবার সব দিতে হবে। তাই এবার আর সাইডের লেটার বা সাইড চুক্তির সেরকম অঙ্কটা বাড়ানো যাবে না, যার ফলে প্লেয়াররা আকৃষ্ট হয়ে সেই ক্লাবে চলে যাবে। এইটা এবার বিষয়টা কমার পথে যাবে, এবং তার প্রথম নামটা সম্ভবত হতে চলেছে মোহাম্মদ সানানের। তাকে নিয়ে এই মুহূর্তে সব দল কাড়াকাড়ি করলেও তার যে স্যালারি বা মার্কেট ভ্যালু বাড়ছে ঠিকই, কিন্তু সেটা যে এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে এই ভাবনা চিন্তাটা কিন্তু অন্তত এইবারের মানে ট্রান্সফারে, অর্থাৎ সানানের ট্রান্সফারে সম্ভবত হচ্ছে না, কারণ এই সার্কুলারের পর কিন্তু অনেকটা সামলে যেতে হচ্ছে। আর সেই সুযোগ নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল বাজি মারতে চলেছে এমনটা মনে করা হচ্ছে। যতদূর খবর, ইস্ট বেঙ্গল কিন্তু সানানের সঙ্গে ডিল ক্র্যাক করে ফেলেছে, এবং সেটা ওই পেন অন পেপার না হওয়া পর্যন্ত তো বলা যায় যে না আচানো পর্যন্ত বিশ্বাস করতে নেই। তাই পেন অন পেপার হওয়াটুকু বাকি, কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই এই যে লি আরউইনকে মোহনবাগান ছিনিয়ে আনলো চেন্নাইন এফসি থেকে, ওরও কিন্তু মৌখিকভাবে সমস্ত ডিল ডান হয়ে গিয়েছিল, শুধু পেন অন পেপার হওয়া বাকি ছিল। সেখান থেকে কিন্তু মোহনবাগান তাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে, এবং ইস্ট বেঙ্গলও কিন্তু অল আউট সানানের জন্য ঝাঁপিয়েছে, এবং সানানকে কিন্তু এএফসি খেলার প্রতিশ্রুতি এবং আরো বেশ কিছু প্রতিশ্রুতি সম্ভব শোনা যাচ্ছে দেওয়া হয়েছে। এখন দেখার যে ফাইনালি যে ডিলটা ইস্ট বেঙ্গল ক্র্যাক করার পথে, সেটা তারা পেন অন পেপার শেষ মুহূর্তে করতে পারে, নাকি শেষ মুহূর্তে এসে মোহনবাগান বাজি মেরে দিয়ে চলে যায় এবং ডার্বি জিতে নেয়। যদিও এইবার কিন্তু যতটুকু জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেই সম্ভাবনা অত্যন্ত কম। রেদার মোহনবাগান কিন্তু অন্য এক ফুটবলারের পিছনে যাচ্ছে, আর সেটা নান আদার দেন নিখিল বার্লা। আপনাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম নিখিল বার্লার প্রতি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, এবং শুভাশিস বোসের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা নিখিল বার্লাকে টার্গেট করছে, এইটুকু বলতে পারি। এবং এই মুহূর্তে বিশেষ করে ডার্বির পর থেকে তো আরো বেশি করে এই ব্যাপারটায় ফোকাস এসছে। এখন দেখার যে শেষ পর্যন্ত দল বদলে ট্রান্সফার মার্কেটে আর যে কটা দিন বাকি আছে, সে কটা দিনে কিভাবে কে কাকে তুলে নিতে পারে, এবং এই ফেডারেশনের যে বার্তা বা ফেডারেশনের যে সার্কুলার, এই সার্কুলারের ভিত্তিতে 4 টাকার প্লেয়ার 40 টাকায় বিক্রি হওয়াটা বন্ধ হয় কিনা, বা সঠিক মূল্যে ক্লাবেরা ফুটবলার পায় কিনা, এখন সেটাই দেখতে হবে। এবং স্যালারি ক্যাপটা শেষমেশ ইমপ্লিমেন্ট করা যায় কিনা ভারতীয় ফুটবলে। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।